দর্শক, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই চিরন্তন সত্যটি আমরা সবাই জানি, কিন্তু সময়ের সাথে সাথে সেই মেরুদণ্ড কতটা শক্তিশালী হচ্ছে? আমাদের শিক্ষা ব্যবস্থা কি বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি? মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আমরা কি প্রকৃত জ্ঞান আর দক্ষতার দিকে এগুচ্ছি? শিক্ষার মান, পদ্ধতি এবং আগামীর চ্যালেঞ্জ নিয়ে আমাদের এইবারের নিয়মিত আয়োজন পরিবর্তন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানসুরুল হক। প্রায় 4 কোটি শিক্ষার্থী এবং 12,72,000 শিক্ষকের সমন্বয়ে গঠিত শিক্ষা ব্যবস্থাটি একটি সিস্টেমের মধ্যে আনতে একটু সময়ের প্রয়োজন, কিন্তু কাজটি এখনই শুরু করতে হবে। সংস্কার কার্যক্রমকে ফলদায়ক ও টেকসই করার জন্য দায়িত্বশীলতার সঙ্গে এবং যৌক্তিকভাবে এটিকে এগিয়ে নেওয়া এখন সময়ের বড় চ্যালেঞ্জ। দর্শক, আপনাদের আর অপেক্ষায় রাখবো না, চলুন জেনে নেই আজকের অতিথি সম্পর্কে। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, যার প্রতিটি ইতে মিশে আছে ইতিহাস, ঐতিহ্য আর দ্রোহের গল্প। শতবর্ষী এই বিদ্যাপীঠের অভিভাবক হিসেবে এমন একজন ব্যক্তিত্বের প্রয়োজন যার ধমনীতে মিশে আছে শিক্ষা, গবেষণা আর সত্যের প্রতি আপোষহীনতা। তিনি প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের নতুন এক স্বপ্নযাত্রার কাণ্ডারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব লাভের পূর্বে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন। ওবায়দুল ইসলাম বাগেরহাট জেলার মোরেলগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে 1987 সালে স্নাতক ও 1988 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে 1999 সালে PhD ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও পেশাদার সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। শিক্ষা জীবনের প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রাখা ডক্টর ওবায়দুল ইসলামের হৃদয়ে সবসময় ছিল গবেষণার প্রতি গভীর অনুরাগ। দীর্ঘ সময় ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। বিজ্ঞানের জটিল সমীকরণ ছাপিয়ে তিনি শিক্ষার্থীদের কাছে হয়ে উঠেছেন একজন প্রিয় মেন্টর। তার গবেষণাপত্রগুলো আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছে, যা দেশের বিজ্ঞান গবেষণাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্বীকৃতিস্বরূপ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তিনি কেবল একজন শিক্ষকই নন, বরং শিক্ষকদের অধিকার আদায় এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে, বিশেষ করে সাদা দলের নেতৃত্বে এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের সভাপতি হিসেবে তার ভূমিকা ছিল অপরিসীম। মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে তিনি সবসময় অবিচল থেকেছেন। এক ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী এক নতুন বাংলাদেশে একটি বৈষম্যহীন এবং মেধাভিত্তিক ক্যাম্পাস গড়াই তার প্রধান লক্ষ্য। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সেশন জট নিরসন, গবেষণার বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বপ্ন আর চ্যালেঞ্জের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলামের হাত ধরে এই প্রতিষ্ঠানটি তার হারানো গৌরব ফিরে পাবে এবং বিশ্বমানের শিক্ষা কেন্দ্রে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী এবং দেশবাসীর। একটি নতুন দিনের সূর্যোদয়ের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যারকে। স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ অনেক। স্যার বসুন প্লিজ। স্যার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, এর মধ্যে বেশ কিছুদিন হয়ে গেল। তো আমরা অতীতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের যে সম্পর্কের মান একটু প্রশ্নবিদ্ধ ছিল। আপনি দায়িত্ব নেওয়ার পরে সেই সম্পর্কের মান উন্নয়নের জন্য চেষ্টা করছেন। তাছাড়া বিভিন্ন ধরনের রাজনৈতিক ইস্যু ছিল, এগুলিতেও আপনি কাজ করছেন এবং বেশ ডেভেলপমেন্টও আমরা দেখছি রিসেন্টলি। তো আর কি কি কাজ করছেন আপনি একটু যদি বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমেই আমি ATN বাংলার সকল দর্শক শ্রোতা এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং প্রাচীন বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলে সবসময় দেখে আসছি। এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এইভাবে আমরা জাতির কাছে আমরা উপস্থাপন করতে পেরেছি।
সবচেয়ে বড় কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য আমরা কতটুকু শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পেরেছি, দিতে পেরেছি, এটাকে আমরা সেবা বলবো। সেবা দান কতটুকু করতে পেরেছি, কারণ শিক্ষার্থীরা যদি শিক্ষা সুষ্ঠু পরিবেশ পায়, গবেষণা সুষ্ঠু পরিবেশ পায়, শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি সেই জন্যই বলবো যে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যে সুন্দর পরিবেশ, শিক্ষার পরিবেশ, গবেষণার পরিবেশ, সেটা আমার বজায় রাখার জন্য আমি চেষ্টা করেছি। আমাদের অতীতের সময়কালে আমাদের সমস্যাগুলো অনেক ছিল, সেগুলো আপনি জানেন, দেশবাসী জানে, কিন্তু আমরা সমস্যাগুলোকে ওভারকাম করার চেষ্টা করেছি, সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আপনি নিজেও বলেছেন যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। হ্যাঁ, আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, কারণ এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র টিচিং বিশ্ববিদ্যালয় না, এটা টিচিং এবং রিসার্চ দুটোই আছে। একই সাথে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের একটা সংগঠন যাকে বলা হয়, শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও যে সমস্ত নেতৃত্ব দেয়, তার জন্য ডাকসু নামে যে সংগঠন প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানই বলবো, তার সেখানে ডাকসু ফুল প্লেজের নেতৃত্ব আছে। তাদের সাথেও আমরা কাজ করার চেষ্টা করেছি, তাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি, যাতে করে অ্যাটলিস্ট যেহেতু প্রতিনিধি আছে শিক্ষার্থীদের, তাদের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বলেই তাদের দাবি দাওয়াগুলো সকল শিক্ষার্থীদের একসাথে আসে, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করেছি, অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমি এখন এই পর্যায়ে আমি মনে হচ্ছে যে না, তারা কম বেশি হলেও সন্তুষ্ট আছে। আমাদের অনেক কাজ করার সুযোগ আছে, আমরা আগামী দিনে আরও এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব, যাতে করে অ্যাটলিস্ট আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা এখন আমার এখানে কোনো ফাইল জটের ব্যাপারটা থাকে না দ্রুত, কেননা কাজ এগোয় যদি ফাইলের উপর দ্রুত সমাধান দিতে পারি। আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো এগিয়ে যায় এবং যে কোনো সমস্যা আমরা শোনার চেষ্টা করি, সমাধানের চেষ্টা করি। আমরা আদের কথা হলো শিক্ষার্থীরা পছন্দ করে তখনই যখন তাদের কথাগুলো আমরা শুনি, শুনতে চাই, সমাধান করার চেষ্টা করি, তারাও জানে তাদের মধ্যে থেকে। স্যার আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে পরিচিত, এবং এই যে একটা ভালো একটা বিশেষণ, সেটা বাংলাদেশের জন্য এটা আসলে একটা গৌরবের ব্যাপার যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এভাবে ট্রিট করি। সো এই যে 105 বছর পেরিয়ে 106 বছরে পদার্পণ করেছে, এই যে ঐতিহ্যটা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে যে খ্যাতিটা, এই খ্যাতিটা কি ধরে রাখতে পারছে, বা এইটাকে আরও বেশি সমুন্নত করার জন্য কি কি কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর ইতিহাসে একটি মাত্র বিশ্ববিদ্যালয় যা একটা জাতিকে তৈরি করেছে। আপনি 52 সালে ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে। পৃথিবীতে এরকম কোনো বিশ্ববিদ্যালয় নাই যারা একটা ভাষার জন্য জীবন দিয়েছে। পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয় একটা দেশ তৈরি করেছে। 1971 সালে আমরা তা দেখেছি, একটা দেশ তৈরি করেছে। 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে থেকে ডেমোক্রেসি থেকে নিয়ে আসছে। আমরা 17 বছরের নির্যাতন নিপীড়নের কুশাসনের পরে আমরা 2024 সালে জুলাই আগস্ট অভ্যুত্থানেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে। তারা এই নতুন করে রাষ্ট্র বিনির্মাণের জন্য তারা ত্যাগ স্বীকার করেছে। এটা সাথে আপনি অন্য কোনো কিছু তুলনা করা যায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর পাশাপাশি আমাদের শিক্ষা এবং গবেষণায় পৃথিবীর, গতকালকে কয়দিন আগে দেখলাম যে বিসিএসে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা, অমুক জায়গা অমুক প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা, তো যেখানে যান না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা। সো ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। অতএব আমরা আমাদের বলবো না যে আমাদের একেবারে আপ টু দ্য মার্ক ওয়ার্ল্ড ক্লাস কিছু হচ্ছে, তা পারছি না। আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। আমি একটু আগে বলেছি আমাদের সাধ্য আমাদের খুব কম থাকে। ভিসি মহোদয়, আপনি বলছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা ইউনিভার্সিটির অনেক অবদান রয়েছে। আমরা দেখেছি 1952 সাল, 1971 সাল, 90-এর আন্দোলন, এরপর 2024, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু বাংলাদেশের অবস্থানকে আরও বেশি উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির একটা বড় ভূমিকা ছিল। আন্দোলনে তো তারা অংশগ্রহণ করে, কিন্তু বাংলাদেশের সার্বিক উন্নয়নে বা সার্বিক প্রেক্ষাপটে ঢাকা ইউনিভার্সিটি আর কোন কোন জায়গায় ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থানে আছে, শুধুমাত্র তারা কিন্তু শিক্ষা গবেষণা সাথে এটাই থেকে থেমে থাকে না। জাতির, নিজেও বলেছেন, আর কোথায়, কারণ জাতির যে কোনো ক্রাইসিস মোমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ভূমিকা রাখে।
জাতির মানে যখন ধরনের জাতির যে কোনো ধরনের ক্রাইসিস আমি বলবো, এনি কাইন্ড অফ ক্রাইসিস, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কন্ট্রিবিউট করে। শিক্ষার্থীরা নেমে যায় রাস্তায়, শিক্ষকরা মতামত দেয়, তারা শিক্ষক সংগঠনগুলো কথা বলে, এটা আমাদের বড় কথা। এর বাইরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এমন এক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে নোবেল লরেট তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কদিন আগে আমাদের দেশের মানে প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েরই প্রোডাক্ট। তো ঢাকা বিশ্ববিদ্যালয় নোবেল লরেটও তৈরি করে। তবে এটা আমার গর্বের সাথে বলতে হয় যে আগামী দিনেও নোবেল লরেট তৈরি হবে না, এই কথা আমি বলতে পারি না। আমরা অবশ্যই আশা করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র লেখাপড়া বাইরে পাশাপাশি এখন যেমন মনে করেন যে কোনো কম্পিউটার ধরনের প্রতিযোগিতা, খেলাধুলা, বাংলাদেশের শিক্ষার্থীরা খেলোয়াড়রা বাইরে যায়, তার একটা বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে। তারপর মেধার কোনো ধরনের ট্যালেন্ট যেন কোনো ধরনের অলিম্পিয়াডে যায়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কন্ট্রিবিউট করে। বাংলাদেশে যে সমস্ত রিসার্চ হয়, গবেষণা প্রবন্ধ পাবলিশ হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউট সবার আগে। অতএব বাংলাদেশ এই মুহূর্তে ইউএস র্যাঙ্কিং বলেন বা আমার যে কোনো বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউশন অনেক বেশি এবং আগের চাইতেও অনেক এগিয়ে যাচ্ছে। ভিসি মহোদয়, আমরা সম্প্রতি 105তম প্রতিষ্ঠাবার্ষিকী শেষ করে 106তম বছরে পদার্পণ করেছে ঢাকা ইউনিভার্সিটি। সো তারপরেও আমরা প্রায়শই দেখি যে শিক্ষার মান উন্নয়ন, আবাসনে সমস্যা, মানে ছাত্রদের হলে সিট পাওয়া নিয়ে ক্রাইসিস, লাইব্রেরির মান উন্নয়ন নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে বা অনেক ধরনের ক্রাইসিস রয়েছে বলবো আমি। সো এই জায়গাটাতে আপনাদের শিক্ষার মান উন্নয়ন বা হলের যথেষ্ট পরিমাণ আবাসন ব্যবস্থা বা লাইব্রেরির মান উন্নয়নে কি স্পেশাল কি কোনো কার্যক্রম রয়েছে আপনাদের? জি, আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের সম্প্রতি আমরা একটা অধিকতর উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প আমরা 2841 কোটি টাকা সরকার থেকে বরাদ্দ পেয়েছি। এটার জন্য এখান থেকে আমাদের শিক্ষার্থী সকলের জন্য একটা আবাসনের সুবিধা আমরা পেয়ে যাব। গত বছরের স্ট্যাটিস্টিক্স এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেয়ের সংখ্যা আগের চেয়ে বেশি, আর নারী শিক্ষার্থী বেশি, পুরুষ শিক্ষার্থী চাইতে নারী শিক্ষা বেড়ে যাচ্ছে। সো দিন দিন এই যে নারীর শিক্ষার মানে প্রসার ঘটছে, এটা জন্য আমাদের সেই নজর দিচ্ছি। আমরা নারী শিক্ষার্থীদের হলের সংখ্যা বেশি বাড়াচ্ছি, আমরা ছেলে শিক্ষার্থীদেরও হল সংখ্যা বাড়াচ্ছি। অনেকগুলো অ্যাকোমোডেশন, আমাদের অনেকগুলো হল তৈরি করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা এটা অলরেডি কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি কাঠামোগত যে ইনফ্রাস্ট্রাকচার যেটা করা হয়, সেটাও বিল্ডিংগুলো আমরা করার চেষ্টা করছি। সেখানে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, এগুলো আমরা এক্সপ্যানশন করার চেষ্টা করছি। লাইব্রেরি ভবন, 20তলা লাইব্রেরি ভবন করার চেষ্টা, এখন যে লাইব্রেরি আছে সেটাকে অটোমাইজেশন করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে অনেক পরীক্ষার অফিস, কন্ট্রোল অফিসে আমরা অলরেডি অটোমাইজেশন করেছি এবং ধাপে ধাপে ভর্তি আমরা সব অনলাইনে চলছে। সেখানে কোনো নেগেটিভ কোনো কিছু আমরা প্রচারণা পাবেন না। আমরা স্বচ্ছতার সাথে কাজ করছি এবং এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের গুরুত্ব দিচ্ছে। আগামী 100 বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেক উঁচু জায়গায় এবং গবেষণার জন্য অনেক রিচ একটা ইউনিভার্সিটিতে পরিণত করার জন্য আপনি একজন ভিসি হিসাবে আপনার কর্মপরিকল্পনা বা ভিশনটা কি রয়েছে? দেখুন, বাংলাদেশে আসলে আমরা কিন্তু খুব শর্ট টাইম প্ল্যান করি। আমরা যখন রাস্তা বানাই, রাস্তার বছরের রাস্তা খুঁড়ি সোয়ারেজ লাইন করার জন্য, আগামী বছর ওই রাস্তা আবার খুঁড়ি পানির লাইন করার জন্য, ইলেকট্রিক লাইন করার জন্য, পরের বছর আবার খুঁড়ি গ্যাস লাইন করার জন্য। এটা কোনো স্থায়ী রূপ দেয় না। সাস্টেইনেবল আমাদের থাকতে হবে। সাস্টেইনেবিলিটি হলো এই যে আমরা আগামী 100 বছর পরিকল্পনা করতে চাই এবং ইতিমধ্যে আমরা একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান নামে একটা প্ল্যান আমরা অলরেডি হাতে নিয়েছি। আপনি জেনে খুশি হবেন যে বিশ্ববিদ্যালয়কে আর এক্সপ্যান্ড করার জন্য আমরা পূর্বাচল যে প্রকল্প প্রজেক্ট আছে, ওখানে আমরা 52 একর জমি অলরেডি ইতিমধ্যে আমরা বরাদ্দ পাওয়ার জন্য পদক্ষেপ নিয়েছি, টাকা পয়সা আমরা ইতিমধ্যে জমা দিয়েছি। সো আমরা এটা হলো আমার ইনফ্রাস্ট্রাকচার চিন্তা করা এবং সুবিধা বৃদ্ধি করা। এর পাশাপাশি গবেষণার কথা বলছেন, গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয় এগিয়ে যায় না। শুধুমাত্র শিক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় চলে না। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সেখানে গবেষণাকে অত্যধিক গুরুত্ব দিতে হয়। আমরা গবেষণার জন্য আমরা আগের চেয়ে বেশি প্রকল্প আনার চেষ্টা করছি। একই সাথে আপনি জেনে খুশি হবেন যে সরকার কিন্তু ইতিমধ্যে এই ধরনের গবেষণামূলক কাজ এবং ইনোভেটিভ যেটা বলা হয়, সেখানে কাজে কিন্তু সরকার মানে অবশ্যই সেখানে সাপোর্ট দেয়। আমরা সেই দিকেও দেওয়ার জন্য আমরা কাজ করছি। সেটা একাডেমিক প্ল্যানের একটা অংশ হিসেবে আছে। জি, ভিসি মহোদয়, একটু অন্য প্রসঙ্গে বলি। এই যে গবেষণার কথা বলছেন, আমরা অতীতে দেখেছি যে গবেষণা লব্ধ ফলাফল সাধারণ মানুষের উপর যে প্রভাব বা ইম্প্যাক্ট হবে, এই ধরনের কিছু আমরা
খুব সম্প্রতি আমরা দেখিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের কোনো গবেষণা হয়েছে। তো আবার এটাও শুনেছি যে গবেষণার জন্য যে বরাদ্দটা থাকে এই বরাদ্দটা প্রায়শই মিসইউজ হচ্ছে অথবা এটা ফেরত যাচ্ছে। তো অ্যাকচুয়ালি গবেষণাটা হচ্ছে না কেন? মানে গবেষণা তো বা হচ্ছে, কিন্তু প্রপারলি যেটা এফেক্টিভ সেই গবেষণা থেকে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুটা দূরে। সো এটা চ্যালেঞ্জটা আসলে কোথায় ছিল এবং এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্পেসিফিক কিভাবে আপনি কাজ করবেন বলে আপনি মনে করেন? আমি সবচেয়ে বড় কথা বলবো যে আমরা সরকার শিক্ষাকে অগ্রাধিকার দেয় কি না। কারণ গবেষণা তো আসলে বিনা অর্থে, বিনা ইকুইপমেন্টে, যন্ত্রপাতিতে হয় না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষকই বলবো আমরা মেধাবী শিক্ষক, কেননা বাংলাদেশের সকল মেধাবী শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তারা ভালো রেজাল্ট করে এখানে শিক্ষক হন। অতএব মেধার কোনো ঘাটতি আমি আছে এটা বলতে চাই না, বলতে পারিও না, সুযোগও নাই। আমরা সেভাবে শিক্ষক নিয়োগ করি, ব্যত্যয় ঘটে না তা বলবো না। তবে সুবিধাদি যদি পর্যাপ্ত না পায় তাহলে তারা বাইরে গবেষণা করবে তো হাত দিয়ে হয় না, মগজের সাথে আপনার মশলা থাকতে হয় রান্না ভালো করার জন্য। তা আপনি যদি ভালো রান্না করতে চান, সুস্বাদু রান্না করতে চান, তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ মশলা, পর্যাপ্ত পরিমাণ ইনগ্রিডিয়েন্টস থাকতে হবে। আমার একজন শিক্ষক যখন ঢাকার দেশের বাইরে যায়, তারা গিয়ে ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ করে আসে, সেই শিক্ষক দেশে এসে ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ করতে পারে না, এটাকে শিক্ষককে দোষ দিবেন নাকি এখানকার সুবিধা নিয়ে কথা বলবেন? গবেষণা বরাদ্দ মাত্র 2%, 100% 2% বরাদ্দ হয় মানে গবেষণায়, তাহলে আপনি আশা করেন কি করে? আমি আশা করব কি করে যে আমি এটা মানে ভালো গবেষণা করতে পারবো? অ্যাট দ্য সেম টাইম শিক্ষকদের জন্য আমরা সবসময় স্বতন্ত্র বেতন স্কেল আমরা প্রত্যাশা করেছি, আশা করেছি, আন্দোলন করেছি। কারণ শিক্ষকদের জন্য যে পরিমাণ সুবিধা দেওয়া দরকার সেই সুবিধা দিয়ে আসলে কিন্তু নাই। আপনি একটা দেখবেন যে বিসিএস শিক্ষক যারা, তারাও কিন্তু দেখা যায় তাদের কিন্তু ফোর্থ গ্রেড পর্যন্ত যেতে পারে, এর বেশি যেতে পারে না তাদের রাষ্ট্রীয় বেতন স্কেলের কাঠামোতে। সো শিক্ষকদের এই সেক্টরটাকে যদি, বা শিক্ষা সেক্টরটাকে যদি গভর্নমেন্ট গুরুত্ব দেয়, তাহলে অবশ্যই শিক্ষকরা উৎসাহিত হবে গবেষণা করার জন্য। আমি আশাবাদী যে বর্তমান সরকার বাজেটে বরাদ্দ 2% করেছে অন্য বছরের তুলনায়, সেটা একটা আশা, এবং অর্থমন্ত্রী বলেছেন যে 5% উন্নীত হবে ধীরে ধীরে। এটা হয়তো আমার একটা আশাব্যঞ্জক কথা, আমরা হয়তো আগামী দিনে আরও আশা করতে পারি। জি, ভিসি মহোদয়, আপনি বলছিলেন যে বাজেটের কথা। আমরা দেখেছি কিছুদিন আগে যেটা বাজেট ঘোষণা হয়েছে জাতীয় সংসদে, ওখানে দেশের ইতিহাসে সবচেয়ে বৃহৎ শিক্ষা বাজেট হিসাবে বলা হয়েছে, যেটা ঘোষণা এসেছে। তো এই জায়গাটায় শিক্ষা খাতে বরাদ্দের গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী নিজেও বলেছেন যে এইবারের বাজেট হচ্ছে একটি নিউক্লিয়াস বাজেট, যেটাকে বলে মূল কেন্দ্র, মানে বাজেটের মূল কেন্দ্র শিক্ষা খাতে রয়েছে। তো এই জায়গাটায় শিক্ষা খাতে বাজেট বরাদ্দ যেটা হয়েছে, এই ব্যাপারে কি আপনি পর্যাপ্ত মনে করেন এবং এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি জানেন যে একটা দেশের আমরা কি বলি শিক্ষা জাতি মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড, যে দেশ শিক্ষায় যত উন্নত সেই দেশ তত দ্রুত অগ্রগামী, এবং বিশ্বের সবাই আমরা সেটাই জানি, উন্নত বিশ্বে তাই হয়। উন্নত বিশ্বে শিক্ষা খাতে বাজেট জিডিপির 5% থেকে 6% থাকার কথা। আমরা বর্তমান অর্থমন্ত্রী ধন্যবাদ জানাই যে উনি বক্তব্যে 5% কথা বরাদ্দ কথা বলেছেন, আগামী দিনে ধাপে ধাপে হবে। তবে এবছরে 2% কথা বলেছেন, এবং যদি বাজেট বরাদ্দ ক্রমান্বয়ে প্রতি বছর ঠিক রাখা হয়, বৃদ্ধি করা হয়, তাহলে অবশ্যই ভালো হবে। আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই মানে অর্থমন্ত্রী মহোদয় এবং তার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি অ্যাটলিস্ট এই শিক্ষা খাতকে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শিক্ষা খাতকে সবচেয়ে বেশি বরাদ্দ করেছেন। আগে অন্যান্য খাত বেশি ছিল, শিক্ষা খাত সেকেন্ড বা থার্ড পজিশনে ছিল, এবারই প্রথম শিক্ষা খাতকে 1 নম্বরে নিয়ে আসছে। এটা আমি আশাব্যঞ্জক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে এই যে শিক্ষা খাতে যে বাজেটটা এত বাড়ানো হয়েছে এবং 1 নম্বরে এসেছে, আপনি নিজেও বললেন, তো এটা বাস্তবায়নের জন্য কি ধরনের চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? এটা চ্যালেঞ্জ অনেক বেশি, কারণ শিক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়েই চিন্তা করা যাবে না। শিক্ষা চিন্তা করতে হবে মানে এডুকেশনের বেটারমেন্টের চিন্তা করলে, যদি আমি মানব সম্পদ উন্নয়নের চিন্তা করি এবং নলেজ ট্রান্সফার বেস শিক্ষা করি, উৎপাদনমুখী শিক্ষা বলি, এবং দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষা বলি, সার্টিফিকেট পাওয়ার জন্য শুধু না, তাহলে মানসম্মত শিক্ষার কথা বলি, তাহলে আমাকে শুরু করতে হবে একবারে প্রাইমারি লেভেল থেকে। প্রাইমারি লেভেলে কি শিক্ষাকে যদি আমি স্ট্রং করতে না পারি,
প্রাইমারি যে শিক্ষকরা যা আমাদেরকে পাঠায়, সেই যা পাঠান ওটাই আসে হাই স্কুলে, হাই স্কুল থেকে আবার মানে বাছাই টাছাই হয়ে ওখান থেকে আসে কলেজে, কলেজ থেকে বাছাই হয়ে টপ লেভেলগুলো আমরা পাই। অর্থাৎ আমি যদি গোড়াতেই যে তাদেরকে যদি আমি মজবুত করতে না পারি, গাছের গোড়ায় পানি না দিলে গাছ বাঁচে না, আগাতে পানি দিলে লাভ হবে না। সো আমি আগার কথা ভাবার আগে আমাকে চ্যালেঞ্জ হলো সরকারের কাছে যে গোড়াটা কী করে মজবুত করতে হবে। অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে যদি মজবুত করা যায় এবং ন্যাশনকে যদি সত্যিকারভাবে মানে নলেজ ট্রান্সফার বেসড এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রণয়ন করা যায়, তাহলেই আমি মনে করি আগামী দিন ভালো হবে। এই জন্য চ্যালেঞ্জ হলো একটাই, যে আমি যেন অ্যাটলিস্ট মানসম্মত শিক্ষা দান করি, কারিকুলামকে এরকম পরিবর্তন করি, এবং যাতে করে শিক্ষার্থীরা বুঝবে যে আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জি জি, আপনি বলছিলেন যে শিক্ষা খাতে বাজেট অনেক বেশি, এবং এটার অনেক চ্যালেঞ্জও রয়েছে, আপনি নিজেও বলছিলেন। সেই বাজেট বরাদ্দটা এই শিক্ষার মান উন্নয়নে এবং গবেষণার খাতে এই বাজেটটা কি ইমপ্লিমেন্টেড হবে বলে আপনি মনে করেন? বিগত সময়ের কথা বলছি, যে এবারও হয়তো আমাদের যে বাজেট বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, সেই বাজেটে আমি এখনও বলবো অপ্রতুল। কেননা টোটাল যে বাজেট আমাদের বিশ্ববিদ্যালয়ে খরচ করি, সেখানে মানে গবেষণা খাতে বরাদ্দটা এখনও খুব কম। এই গবেষণা খাতে বরাদ্দ দিয়ে আসলেই বিশ্বমানের গবেষণা করা খুব দুরূহ। তো আমরা যারা করছি বা যারা করছেন, তারা অনেক চ্যালেঞ্জ নিয়েই করছেন। সেই চ্যালেঞ্জকে যদি একটু হলেও মানে কম চ্যালেঞ্জ করানো যায়, সহজ করা যায়, তাহলে আমার শিক্ষকরা আরও বেশি ভালো অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি, এবং তাদেরকে দিয়ে কাজ করানো সহজতর হবে। জি, অতীতে হয়নি ঢাকা ইউনিভার্সিটির উন্নয়নে এমন অনেক কাজ রয়েছে, হয়তো আপনি নিজেও ভাবেন। সো আপনি একজন ঢাকা ইউনিভার্সিটির ভিসি হিসাবে জয়েন করার পরে করতে হবে বা করা উচিত, খুবই ইম্পর্ট্যান্ট এমন কি কাজ রয়েছে ঢাকা ইউনিভার্সিটির উন্নয়নের ক্ষেত্রে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার, সেটা করতে পারছি না। আমার শিক্ষার্থীরা সবাই লোয়ার মিডল ক্লাস থেকে আসা, উপর পর্যন্ত আসে। উচ্চ পর্যায়ের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি সংখ্যা কম। আমি আমার কথা যদি বলি, আমি একবারে মিডল ক্লাস থেকে আসা মানুষ। সো আমাদের লেভেলের লোক শিক্ষার্থীদের ঢাকায় যখন আসে, তখন তাদের অনেক চ্যালেঞ্জ থাকে, তাদের থাকা এবং খাওয়া এবং তাদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ দেওয়াটা। সেই জায়গাটাতে আমরা এখনও পর্যাপ্ত দিতে পারি নাই, কেননা মানে ডাইনিংগুলোতে, ক্যান্টিনগুলোতে, হলেগুলোতে খাবার মান উন্নত করতে পারি নাই। আমরা এখনও ইন্টারনেট ফ্যাসিলিটি দিতে পারি নাই, প্রযুক্তিকে ইউজ করে যে শিক্ষা দেওয়ার দরকার, অটোমাইজেশন করা, সেটাও দিতে পারি নাই। তাদের হলে ইভেন এখনও অনেক মেয়ে শিক্ষার্থী তারা ক্যাম্পাসের বাইরে তাদের ভাড়া বাসায় থাকছে, মেস করে থাকছে। এটা যদি তাদের প্রথম ডে 1 থেকে তাদেরকে যদি আমরা অ্যাকোমোডেশন দিতে পারতাম, স্বাস্থ্যসম্মত খাবার দিতে পারতাম, তাদেরকে ওই বহির্বিশ্বের মতো যদি ভালো ইন্টারনেট সুবিধা সহ ডিজিটালাইজেশন বা অটোমাইজেশন সুবিধা দিতে পারতাম, তাহলে তাদেরকে অ্যাটলিস্ট তাদের কাছে আরও বেশি আশা করতে পারতাম আমরা। জি জি, সরকার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার চেষ্টা করছে। ঢাকা ইউনিভার্সিটির ভিসি হিসাবে আপনি কোন কোন জায়গায় পরিবর্তন হলে শিক্ষা ব্যবস্থা আরও বেশি রিচ হবে, আপনার এই ব্যাপারটায় মন্তব্য কী? শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য খুব বেশি দূরে যেতে হবে না। আপনি পাকিস্তানের দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান, পার্শ্ববর্তী ভারতের দিকে তাকান। এই 3টা দেশের আমি একসময় শিক্ষক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছি। আমরা তখন শিক্ষক জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। সেখানে আমি 3 দেশের শিক্ষকদের সুবিধা বা শিক্ষা খাতে সুবিধা দিয়ে আমরা মানে কম্পারেটিভ তুলনামূলক স্টাডি আমি করেছি। সেখানে দেখেছি যে আলটিমেটলি ওই সেক্টরটা, শিক্ষা সেক্টর সবচেয়ে মানে অগ্রাধিকার পেয়েছে। সেই জায়গাতে আমরা অগ্রাধিকার পাচ্ছি না। আমি একটু আগে বলেছিলাম যে একজন বিসিএস অফিসার শিক্ষা ক্যাডারে, যিনি গভর্নমেন্ট কলেজে চাকরি করছেন, তিনি তার শেষ জীবনে, তার 59-60 বছর জীবনে তিনি যদি একটা কলেজের প্রিন্সিপাল হন, তিনি 4th গ্রেড পর্যন্ত যেতে পারেন। কেন যাবেন 4th গ্রেডে? তিনি কেন 2nd গ্রেড, 3rd গ্রেড, 1st গ্রেড পাবেন না? আপনার সরকার থেকে আমরা এই সেক্টরটাকে গুরুত্ব কম দিয়েছি, অথচ একই সাথে বিসিএস দেওয়া অ্যাডমিন ক্যাডারের ব্যক্তি, উনি কিন্তু সচিব হচ্ছেন, সিনিয়র সচিব হচ্ছেন, টপ গ্রেডে পাচ্ছেন, পুলিশ সব টপ গ্রেডে পাচ্ছেন, ফরেন মিনিস্ট্রি, ট্যাক্সেশন, কাস্টমস টপ গ্রেডে যাচ্ছে। তাহলে আপনি আগে থেকে কিন্তু এদেরকে এই 4th গ্রেডের উপরে দেওয়া যাবে না। আপনি যদি তাদেরকে এই ডিসক্রিমিনেশন করেন, তো তাদের কাছ থেকে আপনি ওই ক্যাডার মানুষ চয়েস করবে কেন? জি, তাহলে আমি শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে, মূল জায়গাগুলোতে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ, তাদেরকে আপনি, শিক্ষকরা কিন্তু খুব বেশি লোভী না, তাদের প্রয়োজন অত টাকার প্রয়োজন হয় না, তাদের খুব ক্ষুধাও থাকে না।
কিন্তু তাদেরকে মর্যাদা চায় তারা। জি। মর্যাদার জায়গায় না দিতে পারলে, সম্মানজনক জীবনযাত্রা না দিতে পারলে তাদের কাছ থেকে খুব বেশি আবার আউটপুট পাওয়া যাবে না। আপনি যেমন ইনপুট দেবেন তেমন করে আবার আউটপুট পাবেন। সো সেই জন্য আমরা বলবো শিক্ষকদেরকে মর্যাদার জায়গায় রাখুন, এত সম্মানজনক তাদের জীবনযাত্রা মান দেন, তারা অবশ্যই জাতিকে ভালো কিছু দেবে ইনশাআল্লাহ। জি, দেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষার যথেষ্ট কমতি রয়েছে বলবো আমি মনে করি। জি। সো এই জায়গাটায় কারিগরি শিক্ষা টোটাল শিক্ষা ব্যবস্থায় কতটুকু বাড়ানো উচিত বলে আপনি মনে করেন? বাংলাদেশের যে যদি দক্ষ জনশক্তি করতে চাই, যদি কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব না দেই, উৎপাদনমূলক শিক্ষাকে গুরুত্ব না দেই, তাহলে এই নেশন বেকার তৈরি কারখানা হবে। অতএব আমাকে সারা দেশে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা যাবে। আপনি জানেন NSDA, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, তারা কিন্তু তারা কারিগরিকে গুরুত্ব দেয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আছে, তারা গুরুত্ব দেয়। কিন্তু তারা যে ট্রেড কোর্সগুলো চালু করে বা তারা যে ধরনের গুরুত্ব দেয়, তার সাথে তারা একটা সার্টেন লেভেলে, আমরা জানি ক্লাস 9, 10-এ কারিগরি শিক্ষা এই ট্রেড কোর্স পড়া হয়। আমি নিজে আমি জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধে চাকরি করেছি উপাচার্য হিসাবে, ওখানে হয়তো ট্রেড কোর্স পাস করে SSC কারিগরি শিক্ষা বোর্ড থেকে আসছে, HSC এসেছে, আবার অন্য শিক্ষা বোর্ডে গিয়েছে। ইন্টারমিডিয়েটে পাস করার পরে সে ডিগ্রিতে গিয়ে ইসলামিক স্টাডিজে বা আর্টসের কোনো সাবজেক্টে মানে অনার্স মাস্টার্স করেছে, তাহলে আপনি কারিগরি শিক্ষার লাভ কী? অর্থাৎ কারিগরি শিক্ষা দিতে হবে, শুধুমাত্র থিওরি শিখলে হবে না, থিওরি শিখবে, হ্যান্ডস অন ট্রেনিং থাকতে হবে, হাতে কলমে শিক্ষিত করতে হবে। তারা ওই স্কুল থেকে পাশ করার পরে, কলেজ থেকে ওই ট্রেড কোর্স পাশ করার পরে সে নিজে যেন উদ্যোক্তা হতে পারে, অথবা নিজে জব তৈরি করতে পারে, অথবা দেশের বাইরে গিয়েও যেন সে যেন তার স্কিল কাজে লাগাতে পারে। স্কিল ন্যাশন না হলে এই দেশের আগামী দিনে কোনো উপকার হবে না। সর্বশেষ একটা কোশ্চেন, আপনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে যোগদান করেছেন। এর মধ্যে আপনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বা একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনি কি কোনো ধরনের থ্রেট ফিল করছেন, বা কোনো চ্যালেঞ্জ বা কোনো হুমকি রয়েছে কি, যেটা আপনার স্বাভাবিক কার্যক্রমকে অনেক বাধাগ্রস্ত করছে? বাংলাদেশ কান্ট্রি অ্যাজ এ হোল চ্যালেঞ্জ। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ছোট্ট একটা অংশ। সেক্ষেত্রে আমরা গত 17 বছরের যে জঞ্জাল, প্রতিকূল পরিবেশে আমরা চলে আসছি, সেই জঞ্জালগুলো একটা স্তূপ আকারে তৈরি হয়ে আছে। সেখানে মানুষের অন্যায়টাকে অন্যায় বলতে শেখে নাই, অন্যায়কে ন্যায় বলেছে। 17 বছরে ন্যায়কে অন্যায় বলেছে। সো মানুষের চাহিদাটা, চাওয়াটা ওইভাবে তৈরি হয়েছে যে আমি অন্যায় করেই পেয়ে যেতে হবে। মানুষের নিয়ম মানা, আইন মানার মানুষ প্রবণতা কমে গেছে। সেই চ্যালেঞ্জটা আমাদের সমস্যা হয়, সেখানে আমরা একটু বাধার সম্মুখীন হই। সব কিছু এখন করে ফেলতে হবে, এখন হয়ে যেতে হবে, এই ব্যাপারটা আমাদেরকে মানে একটু কষ্ট দেয়। আমাদেরকে আইনের মাধ্যমে চলতে পারলে, আইনের শ্রদ্ধাশীল থাকলে, আইন মেনে চললে কোনো কাজই কিন্তু কোনো অনিয়ম করার সুযোগ থাকে না। আমি সেই চেষ্টা করি, আমি আইনকে সামনে এনেই চেষ্টা করি। আমার কাছে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া চাইতে আইনকে গুরুত্ব দিলে মানে আমার কাজ সহজতর হবেও ইনশাল্লাহ। জি, আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা জানলাম শিক্ষার আগামীর পথরেখা সম্পর্কে। আজকের পরিবর্তনই হবে আগামীর বাংলাদেশের ভিত্তি। দর্শক, আজ এ পর্যন্তই। সমসাময়িক কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, একই সঙ্গে থাকুন ন্যায় ও সত্যের পথে। আবার দেখা হবে ATN বাংলায়। আল্লাহ হাফেজ।